এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মনে আছে সারান ভাই আর ইফাপুর বিয়ের কথা শুনে মন খারাপ করছিল, তাই বৃষ্টিতে ভিজেছিলাম। এতেই কি ধুম জ্বর এসেছিল। সেদিন নাকি সারহান ভাইকে জ্বরের ঘোরে কোনো কথা বলেছিলাম। হয়তো সারহান ভাইকে আমার গোপনে আগলে রাখা তাকে ঘিরে অনুভূতির কথা বলেছিলাম, তাই উনি জেনে গেছেন। অনেকবার জানতে চেয়েছি আমি সেদিন কি বলেছিলাম, কিন্তু উনি তো খোলাসা করেননি। আজ ওনার সকালে বলা কথায় মনে হলো হয়তো উনি বুঝেছিলেন আমার মনে ওনার জন্য প্রণয় অনুভূতি আছে। ঈশা কপাল চাপড়ে বলল, আমি তো তোদের কাহিনী কিছুই বুঝি না। একজন ভালোবাসা প্রকাশ করে আর আরেকজন দেখেও না দেখার ভান করে থাকে। এসব কাহিনী আর কতদিন চলবে তোদের? একটা কাজ করি, মামুকে বলি তুই সারহান ভাইকে ভালোবাসিস, দুজনকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিই। অয়ত্রিকা চোখ রাঙিয়ে বলল, একদম এসব বলতে যাবি না, বাবা জানলেই নতুন করে ঝামেলা হবে বাড়িতে। আমি চাই না এমন কিছু হোক। ঈশা বলল, তাহলে আর কি, সারহান ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাক। সারহান ভাই যে মানুষ, আমার মনে হয় না তার মনে তোর জন্য ফিলিংস থাকলেও তা প্রকাশ করবে। অপেক্ষা করতে করতে না বুড়ি হয়ে যাস। ঈশা সঠিক কথা বলেছে। অয়ত্রিকা জানে সারহান কখনো নিজের মনের কথা কাউকে বলে না। সে সারহানের প্রতি বিরক্ত হলো। সেও আর ওই যন্ত্রমানবকে কিছু বলবে না। নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করা একদম ভুল হয়েছে তার। মুন অয়ত্রিকা আর ঈশার দিকে খেয়াল করে দেখলো দুজনে ফিসফিসিয়ে অনেকক্ষণ ধরে কথা বলছে। রায়ও খেয়াল করেছে, তবে কিছু বলেনি, হয়তো গোপন কোনো কথা বলছে। সে আর মুনও তো ভার্সিটি লাইফে ক্লাসরুমে সাইকেল লুকিয়ে কত কথা বলেছে। ভাবতেই আবেগী হলো সে। সময় কেন এত দ্রুত চলে যায়? সুন্দর মুহূর্ত কি আটকে রাখার কোনো উপায় নেই? নেই। থাকলে হয়তো জীবনের সেরা মুহূর্তগুলো আটকে রাখা যেত। মুন চোখ ছোট ছোট করে বলল, দুজনে কি এমন গোপন কথা বলছো যা আমাদের বললে প্রবলেম হবে? অয়ত্রিকা আর ঈশা কথা থামিয়ে একে অপরের দিকে তাকিয়ে মেকি হাসলো। অয়ত্রিকা আমতা আমতা করে বলল, আপু তেমন কিছু নয়। মুন ভ্রুত পাকিয়ে বলল, সত্যি তো? কিছু লুকোচ্ছ না তো? না না না, কিছু লুকাইনি। তাহলে বলো দুজনে কি বলছিলে, আমরাও একটু শুনি। অয়ত্রিকার মুখখানা ছোট হয়ে গেল। সে অস্বস্তি নিয়ে তাকালো মুন আর রায়ের দিকে। কি উত্তর দেবে সে? ঈশা অয়ত্রিকার অস্বস্তি ভাব বুঝতে পারল। ঈশা হাসার ভান করে বলল, আরে আপু, অরিত্রিকা তো তার বয়ফ্রেন্ডের কথা বলছিল আমায়। ওর বয়ফ্রেন্ড নাকি ওকে ইদানিং ইগনোর করছে, তাই না অরিত্রিকা? মুন আর রায় হতবাক হয়ে তাকালো অয়ত্রিকার দিকে। তাদের বিশ্বাস হচ্ছে না অয়ত্রিকার বয়ফ্রেন্ড আছে। অয়ত্রিকার বয়সে তারা বিএফকে কিছুই বুঝতো না। অয়ত্রিকা চোখ বড় বড় করে ফেলল। ঈশা সবার সামনে কি বলল? তাকে এভাবে ফাঁসিয়ে দিল। এখন নিশ্চয় জানতে চাইবে তার বিএফকে। উফ, ঝামেলা তার পিছু ছাড়ে না কেন? রায় হতবাক হয়ে শুধালো, তোমার বয়ফ্রেন্ড আছে অরিত্রিকা? আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। মুনও তাল মিলিয়ে বলে উঠল, আমারও। ঈশার এতক্ষণ মনে ছিল না এখানে সারান ভাইও উপস্থিত আছে। মনে পড়তেই জিভে কামড় দিল। কি বলে ফেললো সে? ঈশা সারহানের দিকে তাকালো। দেখলো সারহান কপাল কুঁচকে তাদের দিকেই তাকিয়ে আছে। সে ভীত হয়ে চোখ সরিয়ে নিল। ভয়ে ঢোক গিলতে লাগলো। অয়ত্রিকা সুযোগ পেয়েছে। এই সুযোগে সারান ভাইকে একটু জ্বালাতে পারবে। তাকে পাত্তা দেয় না, এবার কিভাবে শিক্ষা দিতে হয় সে দেবে। অয়ত্রিকা সহজ সরল স্বীকারোক্তিতে বলল, আপু আছে তো। উপস্থিত সকলে বিস্মিত হলো। অয়ত্রিকা চোরা চোখে পাশের টেবিলে তাকালো। সারহান জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। চোয়াল শক্ত, মুখে গম্ভীর ভাব আরো ফুটে উঠেছে। মনে হচ্ছে চোখ দ্বারা ভস্ম করে দেবে তাকে। সে ওই দৃষ্টিতে পাত্তা দিল না। সাদাত অয়ত্রিকার কথা শুনে হা হয়ে গেছে। এই মেয়ের বয়ফ্রেন্ড কোথা থেকে টপকালো হঠাৎ? তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। মুন স্বাভাবিকভাবে বলল, এই বয়সে বয়ফ্রেন্ড থাকতেই পারে, তো তোমার বয়ফ্রেন্ড কি করে? অয়ত্রিকা মৃদু হেসে বলল, আপাতত পড়াশোনা শেষ, এখন রাজনীতির সাথে যুক্ত। মুন মজার ছলে বলল, বাহ, রাজনীতিবিদ। এই শোনো, রাজনীতি করা ছেলেকে সহজে বিশ্বাস করো না, একটু বাজিয়ে দেখো, ওদের আবার ক্যারেক্টারের প্রবলেম হয়।
অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে লাজুক হেসে বলল, আপু, উনি অনেক ভালো। ওনার ক্যারেক্টার একদম সোনার মতো ঝকঝকা, কোনো খুঁত নেই। রায় অরিত্রিকাকে লাজুক হাসতে দেখে বলল। ব্লাশ করছো? অরিত্রিকা লজ্জায় দুহাতে মুখ ঢাকলো। সারহানের জ্বলন্ত চোখ নিভে এলো। শান্ত হলো সে। এক মুহূর্তের জন্য বক্ষে টানটা পুড়েছিল যেন। অরিত্রিকার মুখে বিএফ এর কথা শুনে প্রচন্ড রেগে গিয়েছিল সে। মেয়েটা যে তাকে জ্বালিয়ে মারছে, ইনিয়ে বিনিয়ে সকলের সামনে তাকে বিএফ স্বীকার করলো। সে বুঝতে পেরেছে ইচ্ছে করে অরিত্রিকা কতগুলো বলেছে। এই মেয়ে তার অতিবাহিত রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজও বোধহয় দু চোখে ঘুম আসবে না। ওয়েটার খাবার নিয়ে হাজির। 2 টেবিলে খাবারগুলো সার্ভ করে দিল। পরিবেশ স্বাভাবিক হয়েছে, তবে রায় আর মন মিটিমিটি হাসছে। অরিত্রিকা এতে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কোনো রকম লজ্জা আড়াল করে খেতে লাগলো। বাইরের আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। এখন বৃষ্টি নেই বললেই চলে। সন্ধ্যা হয়ে এসেছে। হালকা অন্ধকারাচ্ছন্ন ভাব। হিমশীতল বাতাস বইছে চারিদিকে। অদ্ভুত প্রশান্তিকর পরিবেশ। আজ অনেকটাই নিরিবিলি ভার্সিটি এরিয়া। বৃষ্টি থাকায় তেমন মানুষ নেই। হালকা বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে পানি হয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে পানি জমেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ পুরো এরিয়া ঘুরেছে সারহানেরা। চায়ের দোকানে চা খেয়েছে। বর্ষার সময়ে চা খেতে ভালোই লাগে। প্যারিস রোডে সারহানদের জন্য অপেক্ষা করছে অরিত্রিকা, ইশরা, মুন আর রায়। সারহান, প্রিহাল আর রিফাত পরিচিত একজনের সাথে দেখা করতে গিয়েছে। সেখান থেকে ফেরার সময় পার্কিং প্লেস হতে গাড়িগুলো নিয়ে অরিত্রিকাদের সাথে নিয়ে বাড়ি ফিরবে। সাদাত তার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করতে গিয়েছে। সাদাতের কয়েকজন ফ্রেন্ড ভার্সিটির হলে থাকে। অরিত্রিকার পা ব্যথা করছে। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসছে। আজ কেন যে ঘুরতে এসেছিলাম, বৃষ্টির কারণে তেমন একটা ঘুরতে পারলো না। ছবিও তোলা হলো না। ভেবেছিল সবাই মিলে অনেক ছবি তুলবে, তাই সাদাতের ক্যামেরাও আনা হয়েছিল। বৃষ্টি এসে প্ল্যানে পানি ঢেলে দিল। মুন আর রায় নিজেদের মাঝে কথা বলছে। অরিত্রিকা আর তাদের ডেকে বিরক্ত করলো না। অরিত্রিকা বিরক্তি নিয়ে ইশরাকে বলল, সারহান ভাই আসতে দেরি আছে, চল সামনে থেকে একটু ঘুরে আসি। ইশরা বলল, কোথায় যাবি? অরিত্রিকা বলল, চল এমনি রাস্তায় হাঁটবো। অরিত্রিকা হাত ধরে টেনে রাস্তা বরাবর হাঁটতে লাগলো। এই দিকটায় অনেকটাই অন্ধকার। অরিত্রিকা নিজের হাতে থাকা ফোনে ফ্ল্যাশ অন করে নিল। রাস্তামুখী আলো তাক করে হাঁটতে লাগলো দুজনে হাঁটতে মোটেও খারাপ লাগছে না। হিমেল হাওয়া, ভেজা গাছপালা, মাটির গন্ধ উপভোগ করতে করতে দুজন হেঁটে চলেছে। প্রকৃতির মাঝে যেন হারিয়ে যাচ্ছে অরিত্রিকা। অরিত্রিকার হঠাৎ মনে হলো পেছনে কে একজন আসছে। অনেকটা সময় ধরে অরিত্রিকা খেয়াল করছে কারো অস্তিত্ব, কারো পদধ্বনি টের পাচ্ছে সে। এখন সে শিওর হলো কেউ তো একজন আছে যে তাদের দুজনকে ফলো করছে। সে বেশ অনেকটা ভয় পেয়েছে, তবুও প্রকাশ করলো না। ঈশার হাত টেনে দ্রুত হাঁটতে লাগলো। অরিত্রিকা হঠাৎ দ্রুত পায়ে যাচ্ছে দেখে ঈশা বলে উঠল, আরে আস্তে যা, এমন ভাবে টানলে তো রাস্তার মাঝখানে মুখ থুবড়ে পড়বো। অরিত্রিকা ধীরে বলল, আমার মনে হচ্ছে পেছনে কেউ একজন ফলো করছে। ঈশা ভয় পেয়ে গেল। তাদেরকে ফলো করবে কে? সে কি পেছনে তাকিয়ে দেখেন কেউ আছে নাকি? সে সাহস নিয়ে ঢোক গিলে পেছনে ভীতু চোখে তাকালো। তাকাতে দেখলো কেউ নেই। হাঁপ ছেড়ে বাঁচল। ঈশা বলল, পেছনে তো কাউকে দেখলাম না, চল এই রাস্তা দিয়েই ফিরে যাই। অরিত্রিকা চটজলদি বলে উঠল, এদিক দিয়ে যাব না। যদি সত্যি ফলো করে তাহলে তো বিপদ আছে। আর একটু গেলেই বাম দিকে রাস্তা আছে, ওই দিক দিয়ে যাব। ঈশা কিছুটা চিন্তা করে বলল, সারহান ভাইকে কল কর। অরিত্রিকা যেন আশার আলো দেখল। সে বলল, ঠিক বলেছিস। অরিত্রিকা দাঁড়ালো রাস্তার এক পাশে। মানুষের তেমন আনাগোনা নেই। স্থানটি নিরিবিলি বলা চলে। 2 পাশের আম বাগান থাকায় নির্জন লাগছে। কেমন ভুতুড়ে পরিবেশ। অরিত্রিকা দাঁড়ালো রাস্তার এক পাশে। মানুষদের তেমন আনাগোনা নেই। স্থানটি নিরিবিলি বলা চলে। 2 পাশে আম বাগান থাকায় নির্জন লাগছে। কেমন ভুতুড়ে পরিবেশ। অন্য সময় মানুষের ভরপুর থাকে, কিন্তু আজ বৃষ্টি হয়েছে তাই তেমন কেউ এদিকটাই নেই। অরিত্রিকা ফোনের লক খুলে কল লিস্টটা ঘেটে সারহানের নাম্বারে কল করতে যাবে। এমন সময় তার হাতে টান পড়লো। তার ফোন ছিটকে পড়লো রাস্তায়। অরিত্রিকা ভয়ে পেছনে তাকালো। দুজন দানবের মতো লোক বিশ্রী হাসি হাসছে। তাদের মধ্যে একজন অরিত্রিকার হাত শক্ত করে চেপে ধরেছে। ঈশাও ভয় পেয়ে দুজনের বখাটের মতো মানুষকে দেখে কিছুটা পিছিয়ে গেল। দুজনেই ভয়ে আতঙ্কে সিটিয়ে গেল। অরিত্রিকার হাতে ব্যথা লাগছে। তার চোখ ছলছল করে উঠল। সে হাত ছাড়ানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু দানবের ন্যায় মানুষটির থেকে ছুটতে পারছে না।
ঈশার ভয় লাগলেও সে সাহস সঞ্চার করে দৌড়ে অয়ত্রিকার হাত ছাড়াতে যাবে, এমন সময় আরেকটি লোক ঈশার হাত ধরে শক্তি প্রয়োগ করে ছুঁড়ে ফেলল বাগানের দিকে। ঈশা এক আম গাছের কাছে ছিটকে পড়ল। তার কপাল গিয়ে গাছের আড়া গোড়ায় থাকা ইটের টুকরোর সাথে সজোরে আঘাত লাগলো। মাথা ঘুরে উঠল তার, চোখের পলকেই কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মাটিতে। অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলো সে, চোখ ঘোলা হয়ে আসছে তার। অয়ত্রিকা ঈশার অমন অবস্থা দেখে ফুপিয়ে কেঁদে উঠল। হালকা আলোয় দেখা যাচ্ছে কপালে রক্তের ধারা। কিভাবে বাঁচবে সে? নিজেদের বাঁচাতে চিল্লাতে এমন সময় লোকটি অয়ত্রিকার মুখে রুমাল চেপে ধরল। অয়ত্রিকা ছটফট করতে করতে একটু সময় পর ঢলে পড়ল রাস্তায়। এর মাঝে কালো মাইক্রোবাসে সে থেমেছে। দুজন লোক আর দেরি করল না, অয়ত্রিকাকে মাইক্রোবাসে তুলে গাড়ি স্টার্ট দিল। ঈশা মাটিতে পড়ে আছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায়, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। চিৎকার করার শক্তিটুকু নেই তার মাঝে। ঘোলা চোখে অয়ত্রিকাকে নিয়ে খাওয়া দেখল, কিন্তু সে অসহায়, কিছু করতে পারল না। ভাবতেই দুফোঁটা অশ্রু চোখ বেয়ে পড়ল। ছটফট করতে করতে ধীরে ধীরে চোখ বুঝে এলো তার, আজই বোধহয় সব শেষ, আর হয়তো কারোর সাথে দেখা হবে না। সেই মুহূর্তেই হারিয়ে গেল অন্ধকারাচ্ছন্ন অতল গহীনে। অন্ধকারেই পড়ে রইল ঈশার রক্ত আর কাদায় মাখা দেহখানা। রাতময় ঝড় বৃষ্টির সহজুড়ে তাণ্ডব চালিয়েছে। বজ্রপাত, ঝোড়ো দমকা হওয়া পরিবেশ অশান্ত করে তুলেছিল। রাত পেরিয়ে ভোর হয়েছে, ঝড় বৃষ্টি নেই এখন। পরিবেশ অশান্ত থেকে শান্ত হয়ে গেছে। রাতে ঝড় যেন বিধ্বংসী রূপ ধারণ করেছিল। শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে গাছপালা রাস্তার মাঝখানে ভেঙে পড়েছে। গাড়ি চলাচল আপাতত অনেক জায়গায় বন্ধ। নেটওয়ার্কেরও খুব করুণ অবস্থা। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবলীলা শেষে ভোর থেকে অবশেষে জনমানব একটু স্বস্তি পেয়েছে, কিন্তু প্রেমিক পুরুষের বুকে ঝড় এখনো থামেনি। তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইচ্ছে মতো। কখন প্রেয়সীকে খুঁজে পাবে? সারা রাত থানায় কাটিয়েছে। সে ভার্সিটি থেকে সরাসরি থানায় পুলিশের সাথে কথা বলতে এসেছিল। পুলিশ পরিচিত, তাই ইনভেস্টিগেশন তখনই শুরু করার চান্স বেশি ছিল। সারা রাত জেগে থাকার আর দুশ্চিন্তা করার কারণে সারানের চোখ রক্তশূন্য ধারণ করেছে। মুখশ্রী অভিনয় গম্ভীর, চুলগুলো উস্কো খুস্কো, কপালের রগগুলো দৃশ্যমান। রাতের বৃষ্টিতে ভেজে উবুজুবু অবস্থা হয়েছিল। ভেজা শরীরে ছুটে এসেছিল থানায়। সারা রাতে ভেজা শার্ট শুকিয়ে গিয়েছে, অথচ এইসব দিকে তার খেয়াল নেই। গভীর ভাবনায় মত্ত সে। গতকালের কথা মনে পড়ল তার। মুন আর রায়ের সাথে অয়ত্রিকা আর ঈশাকে না দেখতে পেয়ে সকলে গভীর চিন্তায় পড়ে যায়। যে যার মতো খুঁজতে শুরু করে। কিছু সময় পরেই আকাশ হতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। বজ্রের হুঙ্কার প্রতিধ্বনিত হচ্ছিল। বৃষ্টির তোয়াক্কা না করে দুজনকে খুঁজতে উদ্গ্রীব হয়ে যায়। সারান চিন্তিত হলেও তার মনে হয়েছিল হয়তো আশেপাশে কোথাও গিয়েছে, খুঁজলেই পেয়ে যাবে। অয়ত্রিকার ফোনে সারান কল দিয়েছিল। সেই মুহূর্তে ফোন বন্ধ দেখাচ্ছিল। ঈশাকে কল করলেও ফোন বেজে যাচ্ছিল, অথচ কেউ কল রিসিভ করছিল না। এতেই সারানের টেনশনের মাত্রা বৃদ্ধি পায়। মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, দুজনের কোনো বিপদ হয়নি তো? প্রিয়াল আর সারান বৃষ্টির মাঝে হাঁটতে হাঁটতে আমবাগানের কাছে আসে। নির্জন স্থান, ল্যাম্পপোস্টের আলোয় হালকা আশপাশ দেখা যাচ্ছে। চারদিকে তীক্ষ্ণ নজর অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যেতেই দুজনে দেখতে পেল কে একজন আম গাছের কাছে পড়ে আছে। তারা দৌড়ে সেখানে গেল। সারান কাছে গিয়ে খেয়াল করতে বুঝতে পারলো এটা ইসরা। ইসরার মুখের ওপর চুল এলোমেলো হয়ে পড়ে থাকায় সারান তা সরিয়ে দেখল রক্তে পুরো মুখ লাল হয়ে আছে। তা দেখে সারান আর প্রিয়াল বিচলিত হলো। সারান প্রিয়ালকে ইসরাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললে প্রিয়াল দৌড়ে গাড়ি আনতে যায়। মিনিটখানেক পরে গাড়ি নিয়ে ফিরতে সারান ইসরাকে পাজা কোলে তুলে গাড়িতে তুলে দিল। ভেতরে রাই বসেছিল। সে ইসরাকে ভালোভাবে শুয়ে দিল সিটে। ইসরার মাথা আস্তে করে নিজের কোলের ওপর রাখল। ইসরার করুণ অবস্থা দেখে কেঁদে উঠল রাই। প্রিয়াল এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দেয়। রওনা দিয়েছিল হসপিটালের দিকে। সারহান, মুন, ইফাত পুরো ভার্সিটি খুঁজেও অয়ত্রিকার কোনো হদিশ পায়নি। শুধু অয়ত্রিকার ভাঙাচোরা ফোনটা রাস্তায় পেয়েছিল। সারহান বাইরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে মুচড়ে পড়েছিল। তার মনের মাঝে অয়ত্রিকাকে হারানোর ভয় জেগে ধরেছিল। মনের অবস্থা মুমূর্ষ, দগ্ধ, বিচলিত। মন বলছিল অয়ত্রিকার যেন কিছু না হোক, প্রেয়সী যেন সুস্থ থাকে, ভালো থাকে। মনে পড়ছিল অয়ত্রিকার করা নানা পাগলামির কথা। চঞ্চল পায়ে সারাদিন বাড়ি মাতিয়ে রাখে। আজ সে কোথায় হারালো? সারহানের চোখ বেয়ে এক ফোঁটা নোনা পানির বিন্দু বেয়ে পড়ছিল। পাষণ্ড যন্ত্রমানব বুঝি কাউকে হারানোর ভয়ে অশ্রু ফেলে? সারহান,
রাস্তার গাছপালা সরিয়ে ফেলা হয়েছে, আমরা এখন এখান থেকে বের হতে পারি। প্রায় ভোর হয়ে গেছে। না, সারহানের ভাবনার সমাপ্তি ঘটল আবিরের কথায়। সে আবিরের দিকে তাকালো নির্জীব দৃষ্টিতে। আবির সারহানের মনের অবস্থা বুঝল। সে কখনো সারহানকে এতটা ভেঙে পড়তে দেখেনি, আজই প্রথম। তার ভাবতেই অবাক লাগছে কঠোর ব্যক্তিত্বের মানুষের মনও নরম হয়। সারহান ভিজে গলায় শুধালো, পুলিশ নিশাদের কোনো খোঁজ পেয়েছে? আবির উদাস হয়ে বলল, ফোন ট্র্যাক করা যাচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু, আর ফোনও বন্ধ। সারহানের ভাবমূর্তির পরিবর্তন হলো। সে উত্তেজিত হয়ে বলে উঠল, আই এম শিওর ওই বাস্টারটা অরিত্রিকাকে কিডন্যাপ করেছে। আমার একটু সতর্ক হওয়া উচিত ছিল। ওই বিষটা যে অরিত্রিকার পিছু ছাড়েনি, এটা আমি কিভাবে ভুলে গেলাম। ড্যাম ইট। এত উত্তেজিত না হয়ে শান্ত হওয়া। পুলিশ তো তেমন একটা সুবিধা করতে পারলো না। আমাদের লোকজন বৃষ্টি থাকায় তেমন খোঁজ নিতে পারেনি। এত টেনশন করিস না, অরিত্রাকে পেয়ে যাব। ওই নিশাদকে পেলে আমি জানে মেরে দেব। ও জানে না কার কলিজায় হাত দিয়েছে। যে হাত অরিত্রিকার দিকে বাড়িয়েছে সে হাত ভেঙে দিব। শালা কুত্তা। সারহান উঠে দাঁড়ালো, শার্ট টেনে বলল, পুলিশের আশায় থেকে লাভ নেই, যা করার আমাকেই করতে হবে, চল। সারহান থানা থেকে বেরিয়ে পড়ল। পিছে পিছে আবিরও গেল। ভোরের আলো ফুটেছে, হিমেল হাওয়া বইছে। আজ পাখির কলরব তেমন নেই। সারহান পার্কিং প্লেস থেকে তার গাড়ি আবিরকে বের করতে বলল। আবির সারহানের কথা মতো গাড়ি বের করলো। সারহান গাড়িতে উঠে বসতেই আবির গাড়ি চাললো। সারহান সিটবেল্ট বেঁধে পকেটে হাত রেখে ফোন বের করলো। ফোনে পানি ঢুকে একাকার অবস্থা। ফোন বন্ধ হয়ে আছে। বেজায় বিরক্ত হলো সে। সারহান আবিরকে বলল, তোর ফোনটা দে তো। আবির গাড়ি চালাতে চালাতেই পকেট হতে ফোন বের করে সারহানের হাতে দিল। আবিরের ফোনের পেছনে ফোনের ব্যাকপার্টের মাঝে পিন থাকায় সিম খুলতে অসুবিধা হলো না সারহানের। তার ফোন হতে সিম খুলে আবিরের ফোনে লাগিয়ে দিল। তার ফোনটা পকেটে রেখে দিল। ফোনের সকল সেটিংস নিজের ফোনের ন্যায় করলো আপাতত। সারহান আবিরকে বলল, আপাতত তোর ফোনটা ইউজ করছি, আমার ফোন বন্ধ হয়ে গেছে। আবির বলল, ঠিক আছে। সারহান প্রিহালকে কল দিল। ফোন বন্ধ। তার খেয়াল হলো বৃষ্টিতে দুজনে ভিজে গিয়েছিল, হয়তো ফোন নষ্ট হয়ে গেছে। ইফাতকে কল দিল, ইফাত ফোন তুলল না। আবির বলল, আমরা কোথায় যাব? সারহান ফোনের দৃষ্টি রেখে বলল, নিশাদের বাড়িতে। তোর কি মনে হয় নিশাদ ওর বাড়িতে আছে? কেন? নিশাদ বাড়িতে না থাকলেও ওর বাবা মা আছে তো, কোনো না কোনো ক্লু পাবো। আবির চুপচাপ মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলো। সারহান চলন্ত গাড়ি হতে কাজ ভেদ করে বাইরে তাকালো। বক্ষ কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অস্থিরতা কাজ করছে ভেতরে। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে সে। এতটা দিশেহারা সে কখনো হয়নি। কিন্তু আজ অরিত্রিকার জন্য সে বিচলিত, চিন্তিত। ঝড়ের কবলে পড়ে বাড়ির অবস্থাও জানা হয়নি। বাড়িতে সকলে কি অবস্থায় আছে কে জানে। নিশ্চয়ই অনেকটা ভেঙে পড়েছে। ঈর্ষার খবরটাও পাচ্ছে না। চারদিকের উত্তপ্ত পরিস্থিতিতে সে দগ্ধ। এর মাঝেই সারহানের হাতে থাকা ফোনটি বেজে উঠল। আননোন নাম্বার ভেসে উঠেছে ফোন স্ক্রিনে। সারহান তা দেখে ভ্রু কুঁচকাল। এত ভোরে কে কল করেছে তাকে? কল রিসিভ করবে না ভেবেও অবশেষে রিসিভ করলো। ফোন কানে রাখতেই ভেসে এলো মেয়েলি কণ্ঠস্বর, আমার কথা শুনতে পাচ্ছেন সারহান? ফোনে নেটওয়ার্কের সমস্যার কারণে অস্পষ্ট শোনালো। সারহান কিছুটা বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, শুনছি। আপনি কে বলছেন? আপাতত আমার পরিচয় দেওয়ার সময় নেই। আমি যা বলছি মন দিয়ে শুনুন। বগুড়া 5 স্টার হোটেলে অরিত্রিকা আছে। ওকে কিডন্যাপ করা হয়েছে। আপনারা যত দ্রুত পারুন উদ্ধার করুন। সময় কিন্তু বেশি নেই। আর হ্যাঁ, এখানে কিন্তু অরিত্রিকাকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন আছেন। দরকার হয় পুলিশ নিয়ে আসবেন। রুম নাম্বার 20। আমার কথা অবিশ্বাস করবেন না দয়া করে। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে হেল্প করছি। সময় হলে পরিচয় দেব। আপনার ফোনে হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি পাঠিয়েছি, দেখুন। আর যত দ্রুত পারুন আপনার ভালোবাসার মানুষটিকে উদ্ধার করুন। অচেনা মেয়েটি কল কেটে দিল। সারহান অরিত্রিকার নাম শুনে চমকে গিয়েছিল। সে হন্তদন্ত হয়ে ডাটা অন করে ছবি চেক করার জন্য হোয়াটসঅ্যাপে প্রবেশ করলো। অচেনা নাম্বার হতে কয়েকটি ছবি দেখলেও সে। ছবিতে অরিত্রিকা হোটেল রুমে ঘুমিয়ে আছে। বিছানার ওপরে দেওয়ালে হোটেলের নেমপ্লেট লাগানো। সারহান একটু চিন্তামুক্ত হলো। অরিত্রিকার খোঁজ পেয়েছে, এটাই অনেক। তার মানে মেয়েটি তাকে মিথ্যা বলেনি। সারহান আর দেরি না করে আবিরকে বলল, বগুড়া 5 স্টার হোটেলে চল,
ফাঁকা রাস্তা, দ্রুত গাড়ি চালাবি। আবির অবাক হয়ে বলল। কেন? ওখানে অরিত্রিকা আছে। অরিত্রিকা চেতনা ফিরেছে একটু আগে। চোখ খুলতেই আবিষ্কার করেছে অচেনা একটা রুম। সে আতঙ্কগ্রস্ত বিছানা থেকে লাফিয়ে উঠল। ভীত চোখে চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে অবলোকন করছে। বিছানার একপাশে গুটি গুটি হয়ে বসে আছে। ভয়ে হাত পা শীতল হয়ে আসছে। বারবার ঢোক গিলছে। চোখ ভিজে আসছে নোনা পানিতে। দেওয়ালে টানানো হোটেলের নাম দেখে এতটুকু বুঝেছে সে রাজশাহীতে নেই। এতেই ভয়ের মাত্রা বেড়ে গেছে তার। তাকে কে কিডন্যাপ করতে পারে? তা তো তেমন শত্রু নেই যে প্রতিশোধ নেবে। তাহলে কি রাজনৈতিক কারণে সে শিকার হয়েছে? ভাবতেই গলা শুকিয়ে আসলো অরিত্রিকার। নিশ্চয়ই তাকে মেরে ফেলবে। ভাবতেই কান্না পেল তার। সে কি করে বাঁচবে? তাকে কে বাঁচাবে? দরজা খোলার শব্দে অরিত্রিকা আরও গুটিসুটি হয়ে বসলো। ভীত চোখে দরজার দিকে তাকালো। দরজা খুলে মানবটি প্রবেশ করলো। অরিত্রিকা মানুষটিকে দেখে হতবাক হয়ে গেল। অরিত্রিকা হতভম্ব হয়ে জোরে বলে উঠল, আপনি? অরিত্রিকার কণ্ঠে অবাকতার রেশ। সে নিজ চোখে বিশ্বাস করতে পারছে না এই মানুষটি তাকে কিডন্যাপ করেছে। নিশাদ দরজা বন্ধ করে অরিত্রিকার দিকে এগিয়ে আসলো। প্রাণ খোলা হাসি দিয়ে বলল, আমি। আমায় দেখে অবাক হলে বুঝি? অরিত্রিকা নিশাদের প্রতি ক্ষোভ ঘৃণা জন্মানো। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই নিশাদের বাচ্চা এখনো তার পিছু ছাড়েনি। সে রাগে রিরি করে উঠে বলল, আপনি আমায় কিডন্যাপ করেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? নিশাদ যেন মজা পেল। সে রুমে থাকা সোফায় নাটকীয় ভঙ্গিতে বসলো। হেসে বলল, তুমি আমার মন চুরি করেছো বুঝলে? এতেই আমার বিরাট ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তোমায় বিয়ে করব বুঝলে? অরিত্রিকার ভীষণ রেগে গেল। তার বিরক্তির মাত্রা চরম হলো। সে তেজি গলায় বলল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? নিশাদ দুদিকে মাথা নাড়িয়ে বলল, মশকরা করব কেন বলো তো? বিয়ে নিয়ে কেউ মশকরা করে? অরিত্রিকা চিল্লিয়ে বলল, আমি আপনাকে কখনো বিয়ে করব না। নিশাদ কিটকিটিয়ে হেসে বলল, তোমার আমাকে বিয়ে করা লাগবে না, আমি তোমায় বিয়ে করব। এবার একটু শান্ত হও, একটু পরেই খাবার দিয়ে যাবে। খেয়ে সুস্থ হও, তারপর আমাদের বিয়ে হবে। ইস! অরিত্রিকা বিরক্তি নিয়ে বলল, আপনাকে কে বিয়ে করবে? আমি কখনোই বিয়ে করব না। দরকার হলে মরে যাব। নিশাদ হাসা বাদ দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমায় ভয় দেখাচ্ছ? এসব মাথা থেকে ছেড়ে ফেলে দাও। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। এছাড়া তো তোমার কাছে কোনো খোলা উপায় নেই। অরিত্রিকা চোখ মুখ শক্ত করে চুপ হয়ে বসে রইল। সে কখনোই এই গায়ে পড়া ছাগলকে বিয়ে করবে না। শখ কত তাকে বিয়ে করবে। বিয়ের ভূত ছাড়ানোর জন্য সারহান ভাই এত আছেই। একবার শুধু আসুক, তারপর ছাগলের কাবাব বানাবে। তখন বুঝবে কিডন্যাপ করার ফল। নিশাদ অরিত্রিকাকে চুপ থাকতে দেখে হাতে থাকা ঘড়িতে সময় দেখে বলল, 6:30 বাজে। 1 ঘন্টা সময় দিচ্ছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও। আলমারিতে তোমার জন্য শাড়ি আছে, পরে নিও। অরিত্রিকা মুখ বাঁকিয়ে বলল, আপনাকে বিয়ে করব না, শাড়িও পরব না। আপনি বিদেয়ী হন্ত চোখের সামনে থেকে। নিশাদ রেগে গেলেও প্রকাশ করল না। সে শান্ত কণ্ঠে বলল, আমি মিহিকে পাঠিয়ে দিচ্ছি, তোমার শাড়ি পরিয়ে সাজিয়ে দেবে। অরিত্রিকা নিশাদের মুখে মিহির নাম শুনে ধাক্কা খেল। তার মানে মিহি নিশাদের পরিচিত? তার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই নিশাদের সাথে জড়িত আছে। নিশাদ এক পলক অরিত্রিকার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বাইরে হতে আটকে দিল। মিনিট 10 পর রুম খুলে প্রবেশ করলো মিহি। দরজা আটকে খাবার নিয়ে অরিত্রিকার কাছে আসলো। ছোট টেবিলে খাবার রেখে বসলো সে। অরিত্রিকা রাগান্বিত দৃষ্টিতে মিহির দিকে তাকালো। মিহি তা দেখে হাসলো। হাসিতে প্রাণ নেই, কেমন মলিন দেখাচ্ছে। মিহি মলিন হেসে বলল, আবারও দেখা হয়ে গেল তোমার সাথে। কি ভাগ্য আমার। অরিত্রিকা নিজের রাগ সংবরণ করার চেষ্টা করছে। মেয়েকে তার অসহ্য লাগছে। মন চাইছে জানালা দিয়ে এই মেয়েকে ফেলে দিতে, হাত পা ভেঙে পড়ে থাকতো। মিহি অরিত্রিকাকে তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, খাবার খেয়ে নাও। অরিত্রিকা তেরা স্বরে বলল, আপনি খান আপু, আমার খাওয়ার ইচ্ছা নেই। এই নিশাদকে দেখে আমার খাওয়ার ইচ্ছে মরে গেছে। মিহি বলল, বুঝলাম তাহলে। আর কি শাড়ি পরিয়ে দেয় আমায়? কিছুক্ষণ পরেই তো বিয়ে। অরিত্রিকা ক্ষুব্ধ হয়ে বলল, আমি ওই ছাগলকে বিয়ে করব না। নিশাদ রেগে গেলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। আপনার ভাবতে হবে না। আগে বলুন, আপনিও নিশাদের সাথে যুক্ত আছেন তাই না? তোমার কি মনে হচ্ছে? আমি জানি আপনিও যুক্ত আছেন। ওই নিশাদ আমার পিছু কেন ছাড়ছে না? তোমায় ভালোবাসি তাই।
অয়ত্রিকা উত্তেজিত হয়ে ছলছল চোখে বলে উঠল, আমি ওনাকে ভালোবাসি না, আমি সারহান ভাইকে ভালোবাসি। মিহি বলল, জানি তো তুমি মিস্টার আহানকে ভালোবাসো। অয়ত্রিকা বিস্ময় নিয়ে মিহির দিকে তাকালো। সে মিহির কথা শুনে হতভম্ব হয়ে গেছে। মিহি স্বাভাবিক, মনে হচ্ছে আগে থেকেই জানতো সে। অয়ত্রিকা মিহির হাত ধরে মিনতির স্বরে বলল, আপু, আমি নিশাদকে বিয়ে করতে চাই না, আমি এখান থেকে বের হতে চাই, হেল্প করেন প্লিজ। আপনি তো জানেন আমি সারহান ভাইকে খুব ভালোবাসি। আমি এখন কোথায় আছি, এটা কোন জায়গা? মিহি শুকনো মুখে বলল, তুমি এখন বগুড়ায় আছো। এই রুমের বাইরে বেশ কয়েকজন পাহারায় আছে। আমি তোমায় বের হওয়ার জন্য হেল্প করতে পারবো না, কারণ এই রুমে আসার আগে আমার ফোন নিশাদ নিয়ে নিয়েছে। অয়ত্রিকার দিশেহারা লাগছে। কি করবে সে? এতক্ষণ মন স্থির শক্ত রাখলেও এখন ভয় লাগছে। কি করবে সে? এখান থেকে পালানোর উপায়ও নেই। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। সারহান ভাই, আপনি কোথায়? আমায় নিশাদের থেকে বাঁচান, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। অয়ত্রিকা মনে মনে বলে ডুকরে কেঁদে উঠল। মিহি অয়ত্রিকার কান্নার শব্দে চমকে উঠল। বাইরে থেকে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। মিহি অয়ত্রিকার হাত ছাড়িয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো নিশাদ দাঁড়িয়ে আছে। নিশাদ মিহিকে পাত্তা না দিয়ে ভেতরে প্রবেশ করলো। অয়ত্রিকাকে কাঁদতে দেখে তার মেজাজ খিচে এলো। নিশাদ খিচে যাওয়া মেজাজ নিয়ে মিহিকে আদেশ করলো, 7:30 বাজে, আধা ঘন্টা সময় দিলাম। অরিত্রিকাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করো, 8টায় বিয়ে পড়ানো হবে। মিহি এগিয়ে এসে বলল, ঠিক আছে, এত রাগ করো না, বিয়ের দিনে বরকে রাগ করা মানায় না। বেশি কথা না বলে যা করতে বলেছি তাই করো। অয়ত্রিকা জোরে কেঁদে উঠল। চোখ লাল হয়ে এসেছে। কষ্টে দুঃখে বুক ফেটে যাচ্ছে। নিশাদ অয়ত্রিকার দিকে তাকালো। মেয়েটার অশ্রু সহ্য হচ্ছে না, কিন্তু উপায় নেই। এভাবে বিয়ে না করলে সারহানের জন্য কখনো বিয়ে হতো না। স্যার, কাজী সাহেব চলে এসেছেন। রুমের বাহির হতে নিশাদদের দলের একজন ডেকে বলল। নিশাদ তা শুনে মিহিকে বলল, থাক, শাড়ি পরিয়ে দিতে হবে না, এভাবে বিয়ে হবে। নিশাদ হাসি মুখে গিয়ে দরজা খুলতে সজোরে এক লাথি তার পেট বরাবর পড়ল। সে মেঝেতে ছিটকে পড়ল। মিহি আর অয়ত্রিকা চমকে তাকালো দরজার দিকে। অয়ত্রিকার কান্না থেমে গেছে। সারহান রক্তচক্ষুতে তাকিয়ে আছে নিশাদের দিকে। রাগে চোয়াল শক্ত হয়ে আছে। সে ভেতরে ঢুকেই হিংস্র বাঘের ন্যায় ফুঁসে নিশাদের শার্ট টেনে দাঁড় করিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি মারল। সারহান সজোরে নাক বরাবর ঘুষি মারতেই নিশাদের নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো। তার মাথা ঘুরিয়ে উঠল। নিশাদ হঠাৎ আক্রমণে খেই হারিয়ে ফেলেছে। বুঝতে পারছে না সারহান কিভাবে এলো এখানে। পাল্টা আক্রমণের সুযোগও পাচ্ছে না। সারহান শরীরের সমস্ত শক্তি দিয়ে বেদম পিটাচ্ছে নিশাদকে। নিশাদের অবস্থা করুণ। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ব্যথায় মেঝেতে বসে কাতরাতে লাগলো। সারহান হাঁপিয়ে গিয়েছে মারতে মাত্রে। থেমে জোরে জোরে শ্বাস টেনে নিয়ে আবারও মারতে যাবে, এমন সময় আবির সারহানকে পেছন থেকে চেপে ধরল। মিহি গিয়ে নিশাদকে আগলে নিল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চোখের সামনে ভালোবাসার মানুষটিকে মার খেতে দেখতে পারল না সে। মিহি কান্না করতে করতে সারহানের কাছে আকুতি মিনতি করে বলল, মিস্টার সারহান, নিশাদকে আর মারবেন না প্লিজ। ওর কিছু হয়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। নিশাদ দুর্বল চোখে মিহির কন্দনরত মুখশ্রীর দিকে তাকালো। মেয়েটি তার জন্য কাঁদছে। সারহান মিহির কথা কানে তুলল না, বজ্রকণ্ঠে বলে উঠল, আবির ছাড়ে কে, আজ আমি মেরেই ফেলবো। কত বড় কলিজা হয়েছে, আমি আজ ওর বুক চিরে দেখব। আবির শক্ত করে সারহানকে ধরে রেখে বলল, তুই শান্ত হ, নিজের হাতে আইন তুলে নিবি নাকি আইন ওকে শাস্তি দিবে? সারহান মেজাজ খুইয়ে অশ্রাব্য কয়েকটা গালি দিল। সারহান কিছুটা শান্ত হয়ে আসতেই আবির ছেড়ে দিল। সেও হাঁপিয়ে গিয়েছে। আবির নিশাদের দিকে তাকালো, একদম আধমরা অবস্থা। সারহান অন্যদিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এই আবর্জনার ব্যবস্থা কর, চোখের সামনে হতে নিয়ে যা। অরিত্রিকা সারহানকে দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। এতক্ষণ পরে সে কিছুটা স্বস্তি পেয়েছে। সে আর চুপচাপ বসে থাকতে পারল না। বিছানা থেকে নেমে দৌড়ে কারো নজরের তোয়াক্কা না করে আবেগী হয়ে সারহানকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই কেঁদে উঠল সে। দুহাতের বাঁধনে পুরুষালী দেহটি শক্ত করে ধরেছে। মনে হচ্ছে এই তো, এটাই তার নিরাপদ স্থান। সারহান কিছুটা পর বুঝল অরিত্রিকা তাকে আলিঙ্গন করেছে। সারহানের রাগ মুহূর্তেই পানির ন্যায় শান্ত হয়ে গেল। প্রশান্তিতে ভরে গেল বক্ষস্থল। সে অরিত্রিকার দিকে মায়া ভরা নজরে তাকালো। তাকে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। সে আর বাধা দিল না, নিজেও নির্দ্বিধায় প্রেয়সীকে আগলে নিল।
রৌদ্রস্নাত প্রকৃতি, বাতাস না থাকলেও আবহাওয়ায় শীতল উষ্ণ দুটোরই ছোঁয়া আছে। রাতে যে ঝড় বৃষ্টি হয়েছে তা বোঝার উপায় নেই রোদ দেখে। আবহাওয়া মোটেও মন্দ লাগছে না, প্রকৃতিও যেন সবুজ আর সতেজ হয়ে উঠেছে। রাস্তার পাশে সবুজের সমারোহে চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই সময়টা প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য, প্রকৃতিপ্রেমীদের জন্য সুন্দর সময়। রাজশাহীর উদ্দেশ্যে সারহানের গাড়ি ছুটে চলেছে। আবির নিজ মনে দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে, এক দৃষ্টিতে তাকিয়ে আসন্ন রাস্তার দিকে, সুনিপুণ চোখে রাস্তার দিকে মনোযোগী হয়ে গাড়ি নিয়ে ছুটছে গন্তব্যে। সারহান অরিত্রিকাকে নিয়ে পেছনের সিটে বসেছে। অরিত্রিকার মাথায় অসহনীয় ব্যথা হওয়ার কারণে সারহানের কাঁধে মাথা রেখে বসে আছে। তার দু চোখ বন্ধ। সারহান চুপচাপ বসে থাকলেও বারবার বিচলিত নয়নে অরিত্রিকাকে দেখে চলেছে। সে অরিত্রিকার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে। নিজ চোখে অরিত্রিকার অসুস্থতা দেখে মোটেও ভালো লাগছে না তার। অরিত্রিকা কেমন নিশ্চিন্তে চোখ বন্ধ করে তার কাঁধে মাথা রেখে আছে। হোটেল থেকে বেরোনোর সময় অরিত্রিকা তখনও আতঙ্কিত হয়েছিল। সারহান অরিত্রিকাকে ভরসা দিয়ে খাবার খাইয়ে দেয়। অরিত্রিকা মুখ ফুটে বলেছিল তার মাথা ব্যথা করছে। সারহান হোটেলের পাশে একটা ফার্মেসি হতে ওষুধ এনে অরিত্রিকাকে খেতে বলেছিল। অরিত্রিকা ওষুধ খেলেও মাথা ব্যথা কমছে না। সারহান ধীরে অরিত্রিকাকে ডেকে বলল, এখনো মাথা ব্যথা করছে? অরিত্রিকা নড়ে চড়ে উঠল। কাঁধ হতে মাথা না তুলেই চোখ মেলে তাকালো সারহানের পানে। সারহান অশান্ত দৃষ্টি ফেলে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে সে বুঝলো সারহান ভাই তার জন্য দুশ্চিন্তা করছে। অরিত্রিকা ব্যথাতুর স্বরে বলল, চিন্তা করবেন না, একটু পরেই ব্যথা ভালো হয়ে যাবে। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কথা বলার দরকার নেই, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর। অরিত্রিকা মৃদু হাসলো শুধু, চোখ বন্ধ করলো আবারও। প্রিয় মানুষটির একটু কেয়ার মনকে প্রশান্তি দেয়। পুরো মানুষটি যখন বৈধ বাঁধনে আবদ্ধ হয়ে কেয়ার করবে, ভালোবাসবে, সেই মজাটার চেয়ে সুখকর আর কিছুই নেই। সারহান অরিত্রিকার দিক হতে চোখ সরিয়ে নিল, জোরে জোরে লম্বা শ্বাস টেনে নিল। অদ্ভুত ভাগ্য, সে তো অরিত্রিকাকে ভালোবাসত না, অথচ কিছুদিনেই মেয়েটির প্রতি মায়া, ভালো লাগা, অনুভূতি জন্মেছে। ভালো লাগাকে পাত্তা না দিলেও মনের কোণে কোথাও অরিত্রিকার জন্য ভালোবাসার অনুভূতি জন্মেছিল। এখন ধীরে ধীরে দৃঢ় হচ্ছে। অরিত্রিকা তার গোপন সুখ, যার কথা ভাবলেই হাজার খারাপ লাগার মাঝেও উৎফুল্লতা অনুভব করে সে। ভালো লাগায় ভরে যায় মনের গহীন, প্রশান্তি দেয় মনকে। এই যে এখন তার কাঁধে মাথা রেখে বসে আছে, এতেই মন আবেশিত হচ্ছে। চঞ্চল মেয়েটি যে কিভাবে তার কঠোর হৃদয়ে জায়গা করে নিল সে এখনো বুঝে উঠতে পারে না। সারহান বাড়িতে সকলকে কল করে জানিয়ে দিয়েছে অরিত্রিকাকে পাওয়া গেছে। সকলে এখন দুশ্চিন্তা মুক্ত। নিশাতের ব্যাপারটা ফোনে বলা সম্ভব নয়, কারণ সামনাসামনি বললে সকল ঘটনা গুছিয়ে বলা যাবে। এখন বললে টেনশন করবে। অরিত্রিকার ঘন ঘন শ্বাস সারহানের শার্ট ভেদ করে শরীরের পর্যন্ত পৌঁছাচ্ছে। সারহান খেয়াল করলো অরিত্রিকা ঘুমিয়ে গিয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় কাঁধ হতে মাথা নেমে যাচ্ছে। সে হাত দিয়ে অরিত্রিকার মাথা তার কাঁধে ঠিক করে রেখে দিল, তবুও নেমে যাচ্ছে। সে অরিত্রিকার ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইল না। উপায়ন্তর না পেয়ে সারহান অরিত্রিকার পিঠের পেছন দিয়ে হাত দিয়ে অরিত্রিকাকে আগলে নিল। অরিত্রিকা নড়ে উঠে সারহানের বক্ষে মাথা রাখল। সে দুহাতে শার্ট আঁকড়ে বেঘরে ঘুমাতে লাগলো। সারহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিত্রিকার ঘুমন্ত মুখশ্রীর দিকে। চোখ পড়ল কপালের দিকে, কপালে দৃশ্যমান হলো ক্ষত। সারহান তা দেখে তপ্ত নিঃশ্বাস ফেল। হাত বাড়িয়ে গাড়ির গ্লাস পুরোটা নামিয়ে দিল। হালকা হাওয়া আসছে, বাতাসের কারণে অরিত্রিকার চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। সারহান দেখে নিজ হাতে মুখের ওপর হতে চুল সরিয়ে মাথায় আদরে হাত বুলিয়ে দিতে লাগলো। অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে খারাপ লাগছে না তার, ভালোই লাগছে। প্রেমী পুরুষরাও বুঝি ভালোবাসার মানুষকে এভাবেই আগলে রাখে। আবির লুকিং গ্লাস দিয়ে পেছনে সারহানের কার্যকলাপ দেখছিল। সে গলা খেকেটে দিয়ে বলে উঠল, এটা গাড়ি কোনো রোমান্স করার জায়গা না। সারহান তির্যক দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। লুকিং গ্লাসে দেখতে পেল আবির মিটমিট করে হাসছে। এখানেই ফাজলামো শুরু করে দিয়েছে। সারহান সরু নজরে তাকিয়ে বলল, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা। আমি রোম্যান্স করি আর না করি সেটা তোর দেখার বিষয় না। আমার গাড়ি, আমি যা ইচ্ছে করব, তাতে তোর কি? আবির উচ্চস্বরে হেসে বলল, ব্রো, এখানে বিয়ে হয়নি তোদের। বিয়ে হোক, তারপর না হয় রোমান্স করিস। গাড়ি তোর হলেও এখন তো আমি গাড়ি চালাচ্ছি, নজর কিন্তু তোর ওপর। সারহান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর জ্ঞান তোর কাছেই রাখ, আর পিশাচের মতো হাসা বন্ধ কর। অরিত্রিকার ঘুম ভেঙে যাবে। আবির গাড়ি চালাতে চালাতেই বলল,
এখনই এত কেয়ার, শুধু শুধু অরিত্রাকে আগে পাত্তা দিসনি। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে অতি শান্ত স্বরে আওড়ালো। কোনো কিছু সহজে পেলে তো মূল্য কমে যায়, অনীহা দেখা দেয়। আমি তো অপেক্ষা করে আমাকে নিয়ে অরিত্রিকার মনে কী আছে তা বোঝার চেষ্টা করেছি। আমার অনুভূতি তার কাছে ইচ্ছাকৃত অপ্রকাশিত রেখেছিলাম। অপেক্ষাই যে অনুভূতিকে দৃঢ় করে। আবির শুনে হাসল। অবশেষে রাজনীতিতে জড়িয়ে যাওয়া কঠিন পুরুষের জীবনেও ভালোবাসার মানুষ এলো। তবে সারহান যে কাউকে ভালোবাসবে তা অবিশ্বাস্য। কঠিন মানবের মনে জায়গা করে নেওয়া, অনুভূতি সৃষ্টি করা, ভালোবাসার আগমন, এগুলো খুবই কঠিন কাজ। চৌধুরী বাড়িতে অনেকটা স্বস্তি ফিরেছে। সকলের চোখে মুখে ফুটে উঠেছে স্বস্তির চিহ্ন। ডাইনিং রুম জুড়ে বাড়ির সকলে আর সারহানের বন্ধুমহল বসে আছে, অপেক্ষা করছে সারহান আর অরিত্রিকার জন্য। গত রাত সকলেরই খুবই ভয়াবহ কেটেছে। সাথী বেগম মেয়ের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তানিয়া বেগম সাথী বেগমকে সামলেছেন। আজমল সাহেব নিজের পরিচিত সকল সোর্স কাজে লাগিয়েছিলেন অরিত্রিকাকে খোঁজার জন্য, কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা সুবিধা হয়নি। আরশাদ সাহেবও ভীষণ দুশ্চিন্তা করছিলেন। ইসরাত আঘাত লাগার কথা জানতেই বাড়িতে আরও পরিস্থিতি অশান্ত হয়ে যায়। সব মিলে খুবই খারাপ সময়ে রাত কাটিয়েছে সকলে। কারো চোখে ঘুমের রেশ পর্যন্ত ছিল না। সবার মনে একটাই চাওয়া ছিল, অরিত্রিকা আর ইশরার যেন কিছু না হয়। ইশরা সোফায় বসে আছে, কপালের অর্ধেক জুড়ে ব্যান্ডেজ করা, মুখশ্রী মলিন ফ্যাকাশে। একটু আগেই তাকে হসপিটাল থেকে প্রিহাল আর সাদাত মিলে নিয়ে এসে থেকে চুপ করে আছে। কোনো কিছুতেই তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ইশরা ছোট বাচ্চার ন্যায় মাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। ইশরার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আরশাদ সাহেব নীরবতা ভেঙে বললেন, আমাদের বোঝা উচিত ছিল সারান রাজনীতি করে তার শত্রু বেশি। সারান যথেষ্ট শক্ত, ওকে কাবু করার জন্য বাড়ির সদস্যটাকে টার্গেট করা হয়েছে। প্রিহাল, ইফাত, রায়, মন অপরাধীর ন্যায় বসে আছে। তাদেরও রাত থেকে টেনশন হচ্ছে, গিলটি ফিল হচ্ছে, কিন্তু তাদের হাতে কিছু নেই। যা হওয়ার হয়ে গেছে। সময় পরিস্থিতি কোনোটাই তাদের আমলে ছিল না। প্রিহাল অপরাধীর ন্যায় বলল, আঙ্কেল, আসলে আমরা বুঝতে পারিনি এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে। যদি একটু আজ করতে পারতাম তাহলে ঘুরতে যেতাম না। আমাদের ভুল বুঝবেন না। আরশাদ সাহেব বললেন, আমাদের কোনো দোষ নেই, তবুও বললাম এরপর হতে পরিস্থিতি বুঝে কাজ করো, নাহলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিহাল বলল, ঠিক আছে আঙ্কেল। আরশাদ সাহেব সারহানকে কল করলেন। ফোন বেজে যাচ্ছে, অথচ তুলছে না। তিনি বেশ কয়েকবার কল করলেন, কোনো রেসপন্স না পেয়ে হতাশ হলেন। বগুড়া থেকে আসতে এতটা সময় তো লাগার কথা নয়, এত দেরি করছে কেন? প্রিহাল কি মনে করে ইশরার দিকে তাকালো। কেমন নিশ্চুপ হয়ে আছে মেয়েটা, চোখ মুখ কিছুটা ফুলে গেছে। দেখে তার খারাপ লাগছে। হঠাৎ এতটা খারাপ লাগছে কেন তার? এটা ভেবে সে বিচলিত হলো। চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। কিছুটা সময় পর অস্থির হয়ে আবারও ইশরার দিকে তাকালো। ইশরা মাত্রই সোজা হয়ে বসলো। মাথায় হালকা হালকা ব্যথা অনুভূত হচ্ছে। সে সোফায় হেলান দিয়ে বসলো, চোখ ঘুরিয়ে সকলের দিকে তাকালো। সবাই নিশ্চুপ। সামনের দিকে তাকাতেই প্রিহালের দিকে সরাসরি চোখ পড়ল। সে একটু চমকে গেল। প্রিহাল চোখ সরালো না, অপলক তাকিয়ে রইল সেইভাবেই। রায় প্রিহালকে ইশরার দিকে তাকিয়ে থাকতে দেখে গুঁতো দিয়ে বলল, এমন ভাবে অসুস্থ মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? প্রিহাল ইশরার দিকে দৃষ্টি বহাল রেখেই বলল, জানি না। রায় বিরক্ত হয়ে বলল, এখানে সকলে আছে, এভাবে তাকিয়ে থাকিস না। প্রিহাল দৃষ্টি সরালো। আজ হয়েছেটা কি তার? এমন আজব ব্যবহার করছে কেন সে? কোনো মেয়ের দিকে কখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেনি, কিন্তু ইশরার পানে কেন বারবার চোখ যাচ্ছে? নিজের এহেন কাজে বিরক্ত হলো প্রিহাল। কারোর মনের অবস্থা ভালো নেই, কিন্তু সেদিকে না খেয়াল করে মেয়ে দেখছে সে, অসহ্য। রায় প্রিহালকে ফিসফিস করে বলল, ইশারার দিকে তাকাস না ভাই। সারহান জানলে তোর হাড় গোড় ভেঙে দেবে, তখন তুই হাসপাতালের বেডে পড়ে থাকিস। প্রিহাল ক্রুদ্ধ হয়ে তাকালো রায়ের দিকে। রায় ইনোসেন্ট ফেস করে তার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে সবসময় এক লাইন বেশি বোঝে। প্রিহাল আর তাকালো না। সে নিজের ফোন বের করলো। ফোনে ব্যস্ত থাকলে ইশরার দিকে তার নজর যাবে না। সারহানের গাড়ি চৌধুরী বাড়ির মেন গেটে এসে থামলো। একজন দারোয়ান গেট খুলে দিতেই আবির গাড়ি চালিয়ে গ্যারেজের দিকে নিয়ে আসলো। আবির গাড়ি থামিয়ে নিচে নেমে দাঁড়ালো। অরিত্রিকা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। সারা রাস্তা বেঘরে ঘুমিয়ে এসেছে। সারহান তার বক্ষ বরাবর তাকালো। অরিত্রিকা ঘুমিয়ে তার বক্ষে একদম লেপ্টে আছে। তার ইচ্ছে হচ্ছে না জাগাতে, কিন্তু কিছু করার নেই, জাগাতেই হবে এখন।
সারহান ধীরে ধীরে ডাকতে লাগলো, ফাইরোজ, ফাইরোজ। কয়েকবার ডাকতেই অরিত্রিকা তন্ডাচ্ছন্ন চোখ মেলে তাকালো। সারহানকে এতটা কাছে থেকে সে ভরকে গেল। সে দূরে সরে যাবে এমন সময় সে খেয়াল করলো সে নড়তে পারছে না। সারহান এক হাতে অরিত্রিকাকে সযত্নে আবদ্ধ করে রেখেছে নিজ বক্ষে। তা বুঝতে পেরে অরিত্রিকা স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছে জমে গেছে সে। বুকের মাঝে হার্টবিট তীব্র গতিতে লাফাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। সারহান ভ্রুকুচকে তাকিয়ে গতিবিধি আমলে নিয়ে অরিত্রিকাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে বসলো। অরিত্রিকাও দূরে সরে এলো, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সারহান স্বাভাবিকভাবে বলল, আমরা বাড়ি পৌঁছে গেছি। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক করে সারহানের কথা শুনে বাইরের দিকে তাকালো। দেখতে পেলেও তারা বাড়ি পৌঁছে গেছে। আর দেরি না করে উত্তেজনায় গাড়ি থেকে নেমে পড়ল। সারহানও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সারহান আবিরের কাছে এগিয়ে গিয়ে বলল, গাড়ি পার্ক করে ভেতরে আয়, আমি আর ফাইরোজ গেলাম। আবির বলল, ঠিক আছে তোরা যা, আমি আসছি। অরিত্রিকার এখন মাথা ব্যথা নেই। কিছুটা সময় ঘুমিয়ে মাথা ব্যথা গায়েব হয়ে গিয়েছে। বাড়িতে এসে মনে হচ্ছে মন ফুরফুরে হয়ে গেছে। সারহান অরিত্রিকাকে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবি? অরিত্রিকা বলল, তাহলে চল। সারহান হাঁটতে শুরু করলো। অরিত্রিকাও পিছু পিছু হাঁটতে লাগলো। মনে হচ্ছে কতদিন পর বাড়িতে ফিরল। আর যদি ওই নিশাদের সাথে বিয়ে হতো তাহলে এই বাড়ি কখনো চোখে দেখতে পেত না। ভাবতেই অরিত্রিকার বক্ষ কেঁপে উঠল। আর সকালটা তার কাছে অন্ধকার স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এমন পরিস্থিতিতে আর কখনো পড়তে চায় না। অরিত্রিকা সারহান বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল সকলের চিন্তিত মুখ। একযোগে সকলেই বসে আছে। অরিত্রিকা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সাথী বেগমের কাছে গিয়ে জড়িয়ে ধরল। সারহান তা দেখে মৃদু হেসে এগিয়ে গেল। অরিত্রিকাকে নিজেদের মাঝে ফিরে পেয়ে সকলে আবেগী হয়ে উঠেছে। যে যার মতো নিজের অনুভূতি প্রকাশ করছে। অরিত্রিকার চোখ ছলছল করে উঠল। সাথী বেগম তানিয়া বেগম অরিত্রিকাকে আদর করে দিচ্ছেন। আজমল সাহেব উঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বাড়ির সকলে আর সারহানের বন্ধুমহল সকলেই অরিত্রিকাকে সহি সালামত ফিরে পেয়েছে এজন্য শুকরিয়া জানাচ্ছে। অরিনও বোনের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে তড়িঘড়ি করে এসেছে। বোনকে জড়িয়ে কিছুক্ষণ দুই বোন মিলে কাঁদল। অরিত্রিকা কিছুটা সময় পর ঈর্ষার কাছে গিয়ে বসলো। ঈর্ষা মাথায় ব্যান্ডেজ দেখে কেঁদে উঠল সে। জড়িয়ে ধরল সে। ঈর্ষাও অরিত্রিকাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সকলে দুজনের বন্ডিং দেখে মুগ্ধ হলো। সারহান আর আবির চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। তাদের দৃষ্টি সকলের দিকে। বাড়ির মেয়েকে ফিরে পেয়ে সকলেই খুশি। ডাইনিং রুমে সকলেই উপস্থিত। অনেকক্ষণ ধরে সবাই চেয়ার সোফা জুড়ে বসে আছে, কারণ সারহান কোনো জরুরি কথা বলবে সকলের সামনে। সারহান বসা থেকে উঠে দাঁড়ালো। সবাইকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আরশাদ সাহেব বললেন, কি কথা? সকলে সারহানের দিকে তাকিয়ে আছে। সারহানের জরুরি তলব কারণ এখনো সকলের কাছে অস্পষ্ট। হঠাৎ কি নিয়ে কথা বলতে চাইছে? অধীর আগ্রহে সকলে অপেক্ষা করছে। অরিত্রিকা ঈর্ষার কাছে বসে অপেক্ষা করছে সারহান ভাই কি বলবে। নিশাদের কথা নয় তো? সারহান অপেক্ষার প্রহর ভেঙে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই। আর বিয়ে আজই হবে, আর সেটা 1 ঘন্টার মধ্যে হবে। চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য হতভম্ব হয়ে বসে আছে। সারহানের বন্ধু মহলে সকলে অবাক হয়েছে বেশ। অবাকতার রেশ অধিক হওয়ায় সকলের মুখে কোনো কথা নেই। সকলে সারহানের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। আশা সাহেব ছেলের দিকে ক্রোধ মিশ্রিত চোখে তাকিয়ে আছেন। চোয়াল শক্ত করে ক্রোধ সংবরণ করছেন। সকলের সামনে এখন এই বিষয় নিয়ে ঝামেলা হবে। সারহান বিচক্ষণ বুদ্ধিমান ছেলে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল? তার খটকা লাগছে। নানা ভাবনায় ঘিরে ধরেছে তাকে। তানিয়া বেগম ছেলের মুখে বিয়ের কথা শুনেও খুশি হতে পারছেন না। চোখ মুখ থমথমে হয়ে গেছে। অরিত্রিকাকেই বা কেন বিয়ের কথা বলছে? অন্য মেয়ে বিয়ে করতে চাইলে এক্ষুনি আকত করে দিত, কিন্তু বাড়ির মেয়েকেই যে বিয়ে করতে চাইছে, এখন কি হবে ভাবতেই আতঙ্কিত হয়ে আছেন তিনি। আজমল সাহেব আর সাথী বেগমের দিকে তাকালেন। দুজনের মুখেই থমথমে হয়ে আছে। আজমল সাহেব যেন কথা বলতেই ভুলে গেছেন। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। বিয়ে কি কথার কথা নাকি বললেই হয়ে গেল? সারহানের প্রতি কিছুটা রেগে গেলেন তিনি। সাথী বেগম ভীতু মুখে বারবার স্বামীর দিকে তাকাচ্ছেন। মনে মনে চাইছেন কোনো ভুল বোঝাবুঝি বা ঝামেলা না হোক। সারহানের ওপর রাগও করতে পারছে না, সেটা তো খারাপ নয়, কিন্তু এমন সিদ্ধান্ত কেন নিল? একই প্রশ্ন সকলের মনে। সাদাত চোখ বুলিয়ে বুলিয়ে সকলকে পর্যবেক্ষণ করছে। নিস্তব্ধ শান্ত হয়ে আছে সকলে। এতটা নীরবতা দেখে মনে হচ্ছে ঝড় ওঠার পূর্ব লক্ষণ। সাদাত ভাবতেই ঢোক গিলতে লাগলো।
অরিন তো মাথায় হাত দিয়ে মেঝেতে বসে আছে। অবিশ্বাস্য চোখে সারাহ আর অরিত্রিকার দিকে তাকাচ্ছে। অরিনের মন বলছে এই কারণে হয়তো অরিত্রিকা নিশাদকে বিয়ে করতে চায়নি। সারহানের ভাই আর তার ছোট অবুজ বোনটা এতদিন প্রেম করেছে নাকি? ভাবতেই অরিনের মাথা ঘুরিয়ে উঠল। নাকে টাকায় বসে দুজন এত কাহিনী করলো আর সে কিছুই জানতে পারল না। এখন যে কি হবে কে জানে। কোনো ঝামেলা যেন না হয়, মনে মনে চাইছে সে। এসব মিটে যাক, তারপর অরিত্রিকার পেট হতে আসল সত্যি জেনে ছাড়বে সে। অরিত্রিকা স্তব্ধ হয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না সারহান ভাই সকলের সামনে বিয়ের কথা বলবে। স্ট্যাচু নয়, ইসরার হাত আঁকড়ে ধরে বসে আছে। বিয়ে নামক শব্দটা আর বারবার কানে বেজে যাচ্ছে। সারহান ভাইয়ের সাথে বিয়ে ভাবতেই বুকের মাঝে উথাল পাতাল ঢেউয়ের নাই অনুভূতিরা খেলা করছে। বুক কাঁপছে, শরীরও শীতল হয়ে আসছে। সে দম নিয়ে সারহানের দিকে সংকোচ নিয়ে তাকালো। সারহান ঠাই হয়ে একদম স্বাভাবিকভাবে সকলের সামনে দাঁড়িয়ে আছে। ভাবটা এমন, বিয়ে একটা সাধারণ বিষয়, তেমন কিছু ভাবার নেই। অরিত্রিকা মাঝে ভয় কাজ করছে। তার বাবা মা, বড় বাবা কি মেনে নেবে? তার বাবা যে রাগে না জানি কি করে বসেন। আরও একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সারহান ভাই হঠাৎ আজই কেন বিয়ের কথা বললেন? আরশাদ সাহেব পরিস্থিতি বুঝে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি যা চাইছো তা কখনো হবার নয়, এসব বলে ঝামেলা বাড়িও না। সারহান আরশাদ সাহেবের এমন ব্যবহারে একটু বিরক্ত হলো। বাবা হয়ে ছেলের ভালোবাসার পূর্ণতায় বাধা হয়ে দাঁড়াবে, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। সারহান শান্ত কণ্ঠে বলল, বাবা, আপনি দেখছি মীর জাফরের থেকেও ভয়াবহ। ছেলে এই প্রথম মুখ ফুটে কিছু চাইলো, তা না দিয়ে বিরোধিতা করছেন। দিস ইজ নট ফেয়ার বাবা। আরশাদ সাহেব কেসে উঠলেন। চারিদিকে একবার তাকিয়ে গাম্ভীর্য ভাব বজায় রেখে বললেন, নিজের বাবাকে মির্জাফর বলছো? সারহান বাঁকা হেসে বলল, হ্যাঁ বলেছি। মীর জাফর না হলে ছেলেকে একটু হলেও সাপোর্ট করতেন। আপনি তো ছেলের বিয়ের সম্বন্ধ চাচার কাছে জানাতে পারলেন না, কি আর করার, এখন আমায় বলতে হচ্ছে। আমি আমার সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিয়েছি। বিয়ের ব্যবস্থা করা হোক দ্রুত। রাত হতে ঘুম নেই, অনেক টায়ার্ড আমি। আরশাদ সাহেব চুপ হয়ে গেলেন। তিনি বুঝেছেন সারহান এক কথার মানুষ, যা বলবে তাই করবে। তিনি হতাশা নিয়ে আজমল সাহেবের দিকে তাকালেন। আজমল সাহেব সারহানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছেন। ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। আজমল সাহেব হঠাৎই শব্দ করে জোরের সাথে উঠে দাঁড়ালেন। পাঞ্জাবি টেনে টেনে ঠিক করলেন। চশমা ঠেলে সারহানকে সরাসরি কাটকাট স্বরে প্রশ্ন করলেন, অরিত্রিকাকে বিয়ে করতে কেন চাইছ? সারহান নড়ে চড়ে আজমল সাহেবের দিকে তাকালেন। তাকিয়ে কাটকাট স্বরে উত্তর দিল, আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু পরে। আগে আপনাকে একটা প্রশ্ন করি, তার উত্তর একটু ভেবে দিবেন। আজমল সাহেব ভ্রুকুচকে বললেন, কি? সারহানের মতিগতি কেউ কিছুই বুঝতে পারছে না। এত হেয়ালি কেন? তানিয়া বেগম সারহানকে কিছু বলতে যাবেন, তার আগেই আরশাদ সাহেব অর্ধাঙ্গিনকে ইশারায় থামিয়ে দিলেন, কিছু বলতে নিষেধ করলেন। তানিয়া বেগম স্বামীর বারণ শুনে বসে রইলেই চিন্তিত হয়ে। সকলের মাঝে উৎকণ্ঠা কাজ করছে, সারহান কি বলতে চাইছে। সারহান সকলের ভাবনার অবসান ঘটিয়ে বলল, আপনি আমার মেয়ের সুখ চান? আপনি কি সারা জীবন মেয়েকে সুখী দেখতে চান? অরিত্রিকা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। এসির বাতাসে বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। কি হবে ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। সকলে অদ্ভুত দৃষ্টিতে একটু পর পর তাকাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। মাথা চিন্তায় কাজ করছে না। অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে ইশরাকে ধীরে বলল, বোন, আজ আমি শেষ। বাবা যদি জানে আমি সারহান ভাইকে ভালোবাসি তাহলে তো আমায় বাড়ি থেকে বের করে দেবে। ইশরা কথা না বলে অরিত্রিকার হাতে হাত রেখে চোখ দ্বারা ইশারা করে বোঝালো, তেমন কিছু হবে না, টেনশন করিস না। অরিত্রিকা তাও যেন চিন্তা ভয় কমছে না। আজমল সাহেব সারহানের করা প্রশ্নে অবাক হলো বটে। প্রশ্ন সহজ। তিনি বলে উঠলেন, সকল বাবা চায় তার মেয়েকে সারা জীবন সুখী থাকুক, ভালো থাকুক। আমিও বাবা হিসেবে আমার মেয়ের সুখ চাইব। সারহান হাসলো মনে মনে। সে এমন উত্তরই আশা করেছিল। সে মৃদু হেসে বলল, তাহলে ফাইরুজকে জিজ্ঞাসা করুন, সে কি আমায় বিয়ে করতে চায়? নিজের প্রিয়তম সুখকে সারা জীবন আঁকড়ে ধরতে চায়? যদি সে হ্যাঁ বলে তাহলে বিয়ে হবে, আর না বললে বিয়ে ক্যান্সেল। আজমল সাহেব আশ্চর্যিত হলেন সারহানের কথায়। সারহান যথেষ্ট দৃঢ়তার সাথে কথাটা বলেছে, তার মানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। মনে মনে তিনি চান না সারহান অরিত্রিকাকে বিয়ে করুক, কিন্তু বড় ভাইয়ের ছেলে বলে কথা মেপে বলছেন। অন্য কোনো ছেলে হলে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে রেখে আসতেন।
আজমল সাহেব অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অরিত্রিকা বাবার এমন চাহনিতে ভয়ে সিটিয়ে গেল। সে ভয়ে ঢোক গিলতে লাগলো। সাথী বেগম অরিত্রিকাকে ভয় পেতে দেখে আজমল সাহেবকে বললেন, অরিত্রী ছোট মানুষ, উচ্চস্বরে কথা বলে না, তাহলে মেয়েটা ভয় পেয়ে যাবে। আজমল সাহেব সাথী বেগমের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালেন না। পা বাড়িয়ে অরিত্রিকার সামনে গিয়ে দাঁড়ালেন। মুখ গুরু গম্ভীর। অরিত্রিকার বুক দুরু দুরু করছে, হাত কাঁপছে। সে ভীতু চোখে আজমল সাহেবের দিকে তাকালো। আজমল সাহেব অরিত্রিকার দিকে তাকিয়ে আছেন। বাড়ির সকলে আজমল সাহেবের কার্যকলাপ দেখছে। আরশাদ সাহেব কিছু বলছেন না। ভাই কি বলে তা দেখার অপেক্ষায় আছেন। আজমল সাহেব ছোট করে শ্বাস টেনে নিল। তিনি কোমল স্বরে শুধালেন, আমি আমার সিদ্ধান্ত একবার তোমার ওপর চাপিয়ে দিয়েছিলাম। ভুল মানুষের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলাম। ভাগ্য ভালো ছিল, সারহানের জন্য বিয়েটা হয়নি, কিন্তু এবার আর তেমন ভুল করব না। এতটুকু শুনে সকলে একটু চমকে গেল। আজমল সাহেব আসলে কি বলতে চাইছেন? সারহান ভ্রুকুচকে চাচার কথার মর্মার্থ বোঝার চেষ্টা করছে। অরিত্রিকা মাথা নিচু করে আছে। সে বাবার কথার অর্থ বুঝতে পারছে না। আজমল সাহেব একটু থেমে আবারও বললেন, সারহান তোমায় বিয়ে করার জন্য সকলের সামনে প্রস্তাব রেখেছে। তোমার থেকে মতামত জানতে চাই। তুমি কি রাজি? হ্যাঁ অথবা নাতে উত্তর দিবে। আমি তোমার বিয়ে তোমার অমতে দেব না। আমায় ভরসা করতে পারো, যা বলবে তাই হবে। আজমল সাহেবের কথা শুনে অরিত্রিকা থমকে গেল। সে অবাক হয়ে তাকালো বাবার দিকে। আজমল সাহেবের কোমল কণ্ঠ শুনে অরিত্রিকা আবেগী হয়ে উঠল। মেয়ের প্রতি আদর স্নেহতে ভরা ছিল ওই কথাই। বাবাদের ভালোবাসা এমনই হয়, অপ্রকাশিত থাকে। আজমল সাহেব মেয়েকে ভরসার বাণী শুনিয়ে বললেন, তুমি যা মন থেকে চাইবে তাই হবে। ভেবে আমায় তোমার মতামত জানাও। অরিত্রিকা মাথা নিচু করলো। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়ছে। সে অনেকটা সময় পর নিচু স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। আজমল সাহেব মেয়ের মাথায় হাত আদুরে বুলিয়ে দিলেন। সকলেই আরেক দফা চমকে উঠল। এত দ্রুত এসব কাহিনী ঘটছে, কেউই বুঝতে পারছে না হচ্ছেটা কি। সারহান বিশ্বজয়ের হাসি দিয়ে আরশাদ সাহেবের দিকে তাকালেন। আরশাদ সাহেব বিস্মিত হয়ে বসে আছেন। আজমল সাহেব এগিয়ে এসে আরশাদ সাহেবের কাছে দাঁড়িয়ে বললেন, ছেলে মেয়ে দুজনেই রাজি। এখন আপনি কি আমার বিয়ে হতে প্রস্তুত ভাইজান? আরশাদ সাহেব বিস্ময়ের রেশ কাটিয়ে উচ্চস্বরে হেসে উঠে আজমল সাহেবকে জড়িয়ে কোলাকুলি করে বললেন, বিয়ে না হয়ে আর উপায় আছে? ছেলে তো একবারে সেই বন্দোবস্ত করে মাঠে নেমেছে। আজমল সাহেব হেসে বললেন, কার ছেলে দেখতে হবে না। আরশাদ সাহেব হেসে উঠলেন। তানিয়া বেগম আর সাথী বেগমও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দুজনেই ভেবেছিলেন ঝামেলা হবে। সারহানের বন্ধুমহল সারহানের কাছে গিয়ে শুভকামনা জানাচ্ছে। আবিরা সাদাতও যোগ দিয়েছে তাদের সাথে। আজমল সাহেব ভাইকে ছেড়ে উচ্চস্বরে স্বাভাবিক গলায় বললেন, বাড়ির বড় ছেলে বিয়ে হবে, তাও ছোট করে? অসম্ভব। আজ রাতে পারিবারিকভাবে আকদ করে রাখা হবে। ইলেকশনের পরেই বড় করে অনুষ্ঠান করা হবে। সকলে আকদের জন্য আয়োজন শুরু করে দাও। অরিত্রিকা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কল্পপুরুষের সাথে তার বিয়ে হবে ভাবতে শিহরণ বয়ে গেল। আর চোখে তাকালো সারহানের দিকে। সারহান তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। অরিত্রিকার ভীষণ লজ্জা লাগছে। চোখ মেলাতেও লজ্জায় সে আষ্টেপৃষ্টে ধরেছে। সে চোখ সন্তর্পণে সরিয়ে নিল। ওষ্ঠ জুড়ে লজ্জায় রাঙা হাসি। সারহান যেন সেই হাসিতেই ঘায়েল হলো নতুন করে। চৌধুরী বাড়িতে বিয়ের আমেজ। দুপুরের পর হতে সকলের সহযোগিতায় ছোট পরিসরে আকদের ব্যবস্থা করা হয়েছে। ফুল দ্বারা হালকা সাজানো হয়েছে, লাইটিংও করা হয়েছে। বাড়ির সকলের মুখে হাসি। অরিনের হাজবেন্ড আর শাশুড়ি এসেছে বিয়ে উপলক্ষে। ঈশার বাবা উপস্থিত। তিনি মাত্রই চট্টগ্রাম হতে এসেছেন। অরিত্রিকার সারহান সোফায় পাশাপাশি বসে আছে। অরিত্রিকার পরনে হালকা কারুকাজ করা খয়েরি শাড়ি, মাথায় ঘোমটা। শাড়ির সাথে মিল রেখে হালকা কারুকাজ শোভিত সোনার গহনা। মুখে তেমন প্রসাধনী ছোঁয়া নেই, হালকা সাজ। সারহান অফ হোয়াইট হালকা কাজ করা পাঞ্জাবি পরেছে। মুখ স্বাভাবিক আজ। অরিত্রিকা এক পলক সারহানকে দেখেছে। ইস, তার সারহান ভাই এত হ্যান্ডসাম কেন? লম্বা সুটামদেহী শরীরে পাঞ্জাবি অসাধারণ মানিয়েছে। শ্যাম মানবের খোঁচা খোঁচা দাড়ি, ওষ্ঠ জুড়ে মৃদু হাসি অরিত্রিকাকে মুগ্ধ করছে বারবার। সে ভাবতেই পারছে না আজ তার প্রিয় ভালোবাসার মানুষটির সাথে বিয়ে। ভাবতেই লজ্জা সংকোচে নেতিয়ে পড়ল। সারহানের অগোচরে রয়ে গেল অরিত্রিকার লাজে রাঙা হাসি। সে তো ভালোভাবে মুখ দেখতেও পাচ্ছে না, গোমটার কারণে মুখ ঢেকে আছে। কেমন দেখাচ্ছে তার ফাইরুজকে বউ সাজে। চোখ যেন বিচলিত হয়ে উঠেছে এক পলক দেখার জন্য। সে একটু পর পর পাশে তাকাচ্ছে। ভাবতেই ভালো লাগছে আজ তার ফাইরুজ অর্ধাঙ্গিনী রূপে তার জীবনে সারা জীবনের জন্য জড়িয়ে যাবে। পরিবারের সকলে কেউ বসে বা কেউ দাঁড়িয়ে আছেন।
কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেছেন। কিছুক্ষণ সময়ের মধ্যে অরিত্রিকা আর সারানের বিয়ে দুজনের সম্মতিতেই 3 কবুলের মাধ্যমে সম্পূর্ণ হলো। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। দুজনেই বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করলো। অরিত্রিকা চুপ করে নতমস্তকে বসে আছে। সারহান নিবিড় দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। একটু আগে কান্না করছিল। সারহান অরিত্রিকার দিকে চেপে নিচু স্বরে বলল, অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে আমার মন কুঠুরিতে তুই নামক সুখের আগমন ঘটল। তবে অরিত্রিকা সারহানের এহেন কথায় কেঁপে উঠল। সারহান সকলের অগোচরে অরিত্রিকার হাত নিজ হাতে মুঠোবন্দি করে নিল। অরিত্রিকা অবাক নয়নে দেখল শুধু। সারহান তা দেখে মৃদু হাসল। অরিত্রিকার কিডন্যাপ হওয়ার আসল ঘটনা সারহান সকলের সামনে খোলাসা করেছে আজ, যা জেনে বাড়ির প্রতিটি সদস্য হতবাক হয়ে গেছেন। তারা ভাবতে পারেনি নিশাত এমন একটা ঘৃণ্য কাজের সাথে জড়িত। সারহান কিভাবে অরিত্রিকাকে উদ্ধার করেছে তাও বলেছে নিজ মুখে। সারহান হোটেলে প্রবেশ করার আগেই পুলিশকে কল করে কিডন্যাপের বিষয়টা জানায়। সারহান হোটেলে প্রবেশ করার কিছুক্ষণ পরে হাজির হয় পুলিশ। অরিত্রিকাকে পাহারা দেওয়ার জন্য বাইরে থাকা নিশাতের লোকজনকে অ্যারেস্ট করে। সারহান এক মুহূর্ত দেরি না করে নিশাতের একজন লোককে শিখিয়ে নিয়ে যায় কাজে এসেছে এটা বলার জন্য। সেই প্ল্যান মাফিক কাজও হয়। দরজা খুলতে সারহানের আক্রমণের শিকার হয় নিশাত। পুলিশ পরে এসে নিশাতকে আধমরা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাথে মিহিও যায়। এখন বর্তমানে নিশাত জেলে আছে। তার নামে থানায় অপহরণের কেস করা হয়েছে। সারহান ভীষণ ক্লান্ত। বন্ধুমহল আর ভাই বোনদের কোনো মতে উল্টোপাল্টা বুঝিয়ে সে ছুটেছে নিজ রুমে। গত রাত হতে আজ রাত পর্যন্ত দৌড়াদৌড়ি, টেনশন মিলিয়ে তার অবস্থা বেগতিক। ক্লান্ত শরীরে দরজা খুলে রুমে প্রবেশ করলো। দরজা আটকে পাঞ্জাবি খুলে ডিভানে ছুড়ে দিল। শরীর ম্যাজম্যাজ করছে, কেমন অসহ্য লাগছে। গোসল করলে হয়তো শান্তি লাগবে, ফ্রেশ লাগবে। সারহান আলমারি হতে ট্রাউজার বের করে তাওয়ালে হাতে ওয়াশরুমে প্রবেশ করলো। অরিত্রিকা সারহানের ব্যালকনিতে এতক্ষণ দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখছিল। মন আজ অনেকটা শান্ত নাই। আজ তার শখের পুরুষের সাথে বিয়ে হয়েছে ভাবতেই রঙিন প্রজাপতি আকাশে উঠছে। ইস, মানুষটা যে তার একান্তই নিজের। অরিত্রিকা ব্যালকনি হতে রুমে প্রবেশ করলো। চোখ বুলিয়ে দেখলো সারহান এসেছে কিনা। ডিভানে পাঞ্জাবি রাখা দেখে বুঝলো মহাশয় মাত্রই রুমে এসেছেন। ওয়াশরুম হতে ঝর্ণা থেকে পড়া পানির আওয়াজ ভেসে আসছে। সে বুঝলো সারহান ভাই ওয়াশরুমে। অরিত্রিকা ধীর পায়ে এগিয়ে বিছানার এক কোণে বসলো। আশেপাশে তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করতে লাগলো। ভাবতেই পারছে না আজ থেকে এটা তার রুম, তবুও অস্বস্তি হচ্ছে। সারহান গোসল ছেড়ে বের হয়েছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসতেই চোখ পড়ল অরিত্রিকার দিকে। হালকা গোলাপি রঙের শাড়ি পরে আছে অরিত্রিকা। শাড়িতে গোল্ডেন সুতোর হালকা কাজ। গহনা বলতে কানে, হাতে, গলায় সোনার হালকা কাজের গহনা। মুখে কোনো প্রসাধনী ছোঁয়া নেই। এমন অসাধারণ রূপে দেখেই সারহান মুগ্ধ হলো। মেয়েটাকে আজ বড় বড় লাগছে তার কাছে। শাড়ি পরলে কি মেয়েরা বড় হয়ে যায়? মনে নিজের অনুভূতিকে দমিয়ে রেখে স্বাভাবিকভাবে চলা খুবই মুশকিল। যার জন্য এতগুলো দিন প্রণয়ানুভূতি গোপনে আড়ালে রেখে সে আজ তার রাজ্যের রানী। অরিত্রিকা তার অর্ধাঙ্গিনী ভাবতেই বুকের মাঝে স্নিগ্ধ হাওয়া বয়ে গেল। সারহান তোয়ালে হাতেই এগিয়ে গেল অরিত্রিকার দিকে। অরিত্রিকা চোখ তুলে সামনে তাকাতে দেখতে পেল সারহানকে। তাকাতেই সারহানকে উন্মুক্ত শরীরে দেখে লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। সারহান তা দেখে মৃদু হেসে আলমারি থেকে টি শার্ট বের করে পরে নিল। সারহান অরিত্রিকার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে উঠল, এভাবে দেখার অভ্যাস করে নে, এখন থেকে প্রতিদিনই এমন দৃশ্য দেখতে হবে। অরিত্রিকা লজ্জায় নেতিয়ে পড়ল। মন বলছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। সে এক দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে আছে। সারহান তা দেখে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে এলোমেলো চুল আঁচড়াতে লাগলো। আয়নার ভেতরে অরিত্রিকার প্রতিবিম্ব স্পষ্ট দৃশ্যমান। লজ্জায় মুখ তুলছে না। সারহান অরিত্রিকাকে জিজ্ঞেস করলো, তুই এখানে কেন? অরিন বলল রিসেপশনের আগে তুই তোর রুমে থাকবি আর আমি আমার রুমে। আগে যেমনভাবে থাকতাম তেমনভাবে। এটাই নাকি কেউ একজন অরিনকে দিয়ে আমার কানে দিতে বলেছে। অরিত্রিকা সংকোচ নিয়ে সারহানের দিকে তাকালো। কিভাবে বলবে দুজন দুই রুমে থাকবে? যতদিন অনুষ্ঠান না করা হয় ততদিন। অরিত্রিকা শুকনো ঢোক গিলে কাঁপা কণ্ঠে বলল, আমি এসব বিষয়ে কিছু জানি না। সারহান তা শুনে প্রত্যুত্তর করল, আমি জানি এটা নিশ্চয়ই আমার শ্বশুর মশাইয়ের বুদ্ধি। বাবার হুকুম না শুনে আমার রুমে আসার সাহস কিভাবে হলো? অরিত্রিকা নিচু স্বরে বলল, বড় মা আর মা বলেছে আজ থেকে আপনার রুমে থাকতে চাই। সারহান চিরুনি রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজে। সে বলল, অনেক রাত হয়েছে, গত রাত থেকে অনেক কিছু ফেস করেছিস, এবার ঘুমিয়ে পড়। অরিত্রিকা একটু চমকালো বোধহয়। আজ রাতে এমন কিছু আশা করেনি সে।
সারানের আগের ন্যায় ব্যবহার দেখে অবাক হওয়ার কথা, তবু উৎকণ্ঠা চেপে বিছানার একপাশে শুয়ে পড়ল। সারান এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শাড়ি পরে অসুবিধা হবে ঘুমাতে, যেটাই কমফোর্ট ফিল করি সেটা পরে আয়। অরিত্রিকা মিনমিনে কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।